ওকে, চলো স্টার্ট করি। আমি অন্য একটা উদাহরণ দিয়ে স্টার্ট করি। আমরা আরেকটা রিপিট করব। কি বলেছিলাম ডকুমেন্টেশনে? ধরা যাক একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটার নাম সাইক্লোহেক্সানোন। কোনটা কার্বনিল কার্বন? এই কার্বনটা কার্বনিল কার্বন। তোমরা মাথায় রাখবে কার্বনিল কার্বনের ঠিক পাশের কার্বন দুটো আছে। এই একটা পাশের কার্বন, এই একটা পাশের কার্বন। এই কার্বনগুলোকে বলি আলফা কার্বন। তোমাকে শুধু দেখতে হবে যে আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে কিনা। দেখে নাও এখানকার যে প্রত্যেকটা কার্বনের সাথে আছে, তার মানে এই কার্বনে দুটো হাইড্রোজেন। যদি এরকম আলফা হাইড্রোজেন থাকে তাহলে এরা টটোমারিজমে পার্টিসিপেট করে। টটোমারিজম জিনিসটা কি? এখানকার যে সিগমা বন্ড ইলেকট্রন আর এই যে অক্সিজেনের সাথে কার্বনের যে পাই বন্ড, এদের মধ্যে একটা ডেলোকালাইজেশন হয়। এর একটা ফলো করো, এই বন্ড ইলেকট্রনগুলো এখানে দিলাম, এটা তুলে দিলাম। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা দাঁড়ালো এই জায়গায় হয়ে গেল ডাবল বন্ড। এই অক্সিজেনটা এই হাইড্রোজেনটাকে ঘিরে, এটা সিঙ্গেল বন্ড, এটা OH। এই যে প্রসেসটা কিটো ফর্ম টু এনল ফর্ম, আগের দিন বলেছিলাম এটাকে এনল কেন বলি? কার্বন ডাবল বন্ড থাকে মানে একে ইন বলে, তার সাথে OH আছে, OH থাকলে কম্পাউন্ডগুলোকে অল বলি, তাই নামটা দেওয়া হয়েছে। এই যে কনভার্সনটা ফ্রম কিটো টু এনল, এই প্রসেসটার নাম কিটো এনল কনভার্সন। অনেকক্ষণ একটা হয় নাই মোটেও, শুরু থেকে শুরু হয়েছে। এই সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো। তো এই হচ্ছে টটোমারিজমের প্রসেসটা। এখন টটোমারিজম কখন হবে কখন হবে না এটা বুঝতে গেলে তোমাকে দেখতে হবে আলফা হাইড্রোজেন আছে কিনা। যদি থাকে টটোমারিজম হয়। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক এই কম্পাউন্ডটাই আমি এই আলফা জায়গায় দুটো দুটো করে মিথাইল দিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো যখনই মিথাইল দিয়ে দিলাম এই কার্বনে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, এবার আর ও টটোমারিজম হবে। বোঝা গেছে টটোমারিজম কখন হয় কখন হয় না। এবার কিছু কিছু স্পেশাল কেস অ্যারাইজ, ধরো আছে এরকম অনেক কেস হতে পারে। যেমন মনে করো এই কম্পাউন্ডের ক্ষেত্রে ডাবল বন্ডেড ও আছে, এখানে আর এখানে ডাবল বন্ড। তুমি লক্ষ্য করে দেখো এই কম্পাউন্ডের ক্ষেত্রে আর আমি এই জায়গাতেও দুটো মিথাইল জুড়ে দিলাম। এখানে কি হবে? এখানে কিন্তু স্টিল একটা আলফা হাইড্রোজেন আছে, এটা আমরা আগে কিন্তু বলেছিলাম। তাহলে আমি এই আলফা হাইড্রোজেনটাকে নিয়ে যদি টটোমারিজম করি তাহলে দেখো সিচুয়েশনটা কি দাঁড়ায়। সিচুয়েশনটা দাঁড়ায় এখানে একটা ডাবল বন্ড হয়ে যায় আর এটা হয়ে যায় OH, যেমনটা থাকছে। এক্ষেত্রে একটা প্রবলেম, এদিকে দেখে মনে হয় হ্যাঁ টটোমারিজম তো হলো, কিন্তু সমস্যাটা কি? এই এটা আমরা আগের দিন বলেছিলাম এই কার্বনটা হয়ে যায় sp হাইব্রিডাইজ। sp হাইব্রিডাইজ কার্বন হলে, আচ্ছা তোমরা কি করে বুঝবে এই হাইড্রোজেনটা sp হাইব্রিডাইজ? কোন কার্বন যদি দুদিকে দুটো পাই বন্ড করে, আমরা এরকম শিখেছিলাম না তোমাদেরকে যে একটা পাই বন্ড মানে sp2, কোন পাই বন্ড না মানে sp3, এরকম ভাবে বুঝতে হয়। ও যেহেতু দুটো পাই বন্ড করেছে দুদিকে, তাই ওর হাইব্রিডাইজেশনটা sp। এই কার্বন যদি sp হয়, sp হলে তাদের স্ট্রাকচার কেমন হয়? আমরা পড়িয়েছিলাম sp হলে তাদের স্ট্রাকচার হয় লিনিয়ার আর তাদের মাঝখানে বন্ড অ্যাঙ্গেল হতে হয় হওয়া সম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। তাই এই কম্পাউন্ড কিন্তু কোনোভাবেই টটোমারিজম করবে না, কারণ এই কম্পাউন্ডটাই আনস্টেবল। বুঝতে পেরেছো কেন করবে না? স্ট্রেনের জন্য করবে না। তোমরা কয়েকজন উত্তর লিখেছো স্ট্রেনের জন্য করবে না। এবার আমরা আরো কয়েকটা কমপ্লিকেটেড কেস ডিসকাস করি। দেখবে আমরা তোমাদের আইপিসি যেদিন পড়িয়েছিলাম সেদিন এই ধরনের কিছু কম্পাউন্ড পড়িয়েছিলাম। এই ধরনের কিছু কম্পাউন্ড এগুলোকে বলা হয় কম্পাউন্ড। মনে আছে এই ধরনের কম্পাউন্ডকে
বলেছিলাম বাইসাইকেল। ধরা যাক এই বাইসাইকেল কম্পাউন্ডে এখানে একটা ডাবল বন্ডের ও আছে, আর এই জায়গাতে আমরা দুটো মিথাইল বন্ড পেয়েছি। এখন প্রথমে খুঁজতে হবে এই কম্পাউন্ডটায় আলফা কার্বন কোনগুলো আছে। চলো খুঁজি কোনটা আলফা কার্বন। আমরা বলেছিলাম এই অনেকে মিউট নেই, মিউট করো না কেন, বারে বারে মিউট করো। আমরা প্রথমে এর আলফা কার্বনকে আইডেন্টিফাই করব। এই কার্বনটার রেসপেক্টে পাশেরটা আলফা, এখানকার এই কার্বনটা আলফা। তোমরা লক্ষ্য করে দেখো এই কার্বনের সাথে দুটো মিথাইল আছে, তার মানে এখানে নো আলফা হাইড্রোজেন। তার মানে এই পোরশনটা টটোমারিজমে পার্টিসিপেট করবে না। দেখো তো বোঝা গেল? ওই পোরশনটা টটোমারিজমে কেন পার্টিসিপেট করবে না? কারণ এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই। এবার তুমি এই কার্বনটাতে এসো, লক্ষ্য করে দেখো এই কার্বনটা তিনটে বন্ড হয়ে আছে, তার মানে স্টিল ওর কাছে একটা আলফা হাইড্রোজেন আছে। আমরা তো শিখেছি আলফা হাইড্রোজেন থাকলেও টটোমারিজম করে। তাহলে এই আলফা হাইড্রোজেন দিয়ে এই কার্বনের সাথে আমরা টটোমারিজমটা করি। চলো করে দেখি টটোমারিজম। এখানকার হাইড্রোজেন দিয়ে টটোমারিজম করতে গিয়ে যে এনল ফর্মটা হয় সেই এনল ফর্মের স্ট্রাকচার আঁকি। চলো তোমরা স্ট্রাকচার লক্ষ্য করো, এখানে ডাবল বন্ড হয়ে যায়, এটা OH হয়ে যায়, বাকিটা যা আছে থাকে। তার মানে টটোমারিজম কিন্তু হলো। হওয়ার পর তোমার বুঝতে হবে এই যে এনল ফর্ম, এই এনল ফর্মটা কি স্টেবল না স্টেবল নয় সেটা বুঝতে হবে। দেখো সেটা কি করে বুঝবো? এই কার্বনটা কেউ হাইব্রিডাইজেশন বলতে পারবে? ওই ডাবল বন্ড কার্বনটার হাইব্রিডাইজেশন কি? চলো কেউ বলো ওই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? পিয়ালি বলেছে sp2, সবাই বলেছে sp। এই কার্বনটা যদি sp2 হয়, আমরা জানি sp2 মানে হচ্ছে ওই ট্রাইগোনাল প্ল্যানার হাই স্ট্রাকচার। তার মানে এই কার্বনটা এরকম ভাবে প্ল্যানার হওয়া উচিত। কিন্তু মাথায় রাখবে এই যে কার্বন, এই কার্বনটাকে বলে ব্রিজ হেড কার্বন। এই কার্বনটাও ব্রিজেড কার্বন, এই কার্বনটাও ব্রিজেড কার্বন। তোমরা কথাটা নোট করে রাখো, যে কোনো বাইসাইক্লো কম্পাউন্ডে এই যে ব্রিজ হেড কার্বন এরা কোনোদিনই প্ল্যানার হবে না, কারণ এরা সবসময় এরকম ভাবে ব্রিজ থাকে, তো ওরা এরকম ভাবে বাঁকা থাকে। তো মাথায় ঢোকাও যে কখনো কোনোদিন কোনো বাইসাইক্লো কম্পাউন্ডে যেটা ব্রিজ হেড প্ল্যানার হবে না। তাহলে ডাবল বন্ড কিন্তু ব্রিজ এর সাথে থাকলে এই কম্পাউন্ড স্টেবল না। তাহলে আমরা এই টটোমারিজমটা করব না। কথাটা বোঝাতে পারলাম এই টটোমারিজম আমরা কেন করব না? কারণটা কি বললাম, যে এ যদি এনল ফর্মে যায় ডাবল বন্ডটা ব্রিজ এর কার্বনকে নিয়ে হয়, তাই এই টটোমারিজমটা করা যাবে না। আলফা হাইড্রোজেন আছে, স্টিল এই কম্পাউন্ডটা টটোমারিজম করবে। কথাটা বোঝা গেল? কার্বনটার নাম বললাম হচ্ছে ব্রিজ হেড কার্বন। ব্রিজ বলে না, ব্রিজ, BRIDGE, ওই ব্রিজ হেড কার্বন। স্যার এটা প্ল্যানার কি না কিভাবে বুঝলাম? এটা তো 120 ডিগ্রি। এবার বলো। মানে বললাম স্যার এটা যে প্ল্যানার এটা তো 120 ডিগ্রি। হেড কোনোদিন প্ল্যানার হতে পারে না, কারণ ব্রিজের পজিশন গুলো সবসময় এরকম বাঁকাই থাকবে, এটা কখনো এক প্লেনে আসবে না। ওই জন্য এই কার্বন sp2 হবে না, এই কার্বনের সাথে কখনো ডাবল বন্ড থাকবে না। আমি দেখো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরো কম্পাউন্ডটাই আছে, এখানে ডাবল বন্ডের মধ্যে তোমরা প্রথম বের করো এখানে কোনটা কোনটা আলফা আছে, বলো কোনটা কোনটা আলফা। 1 2 3 4 5 রেসপন্স করবে 1 2 3 4 5। কোন কোন কার্বন গুলো আলফা কার্বন? চলো বলো কোন কোন কার্বন আলফা? 1 আর 2। এখন বলো তো 1 আর 2 তে সবার কাছে হাইড্রোজেন আছে। 2 নম্বর কার্বন 1 নম্বরও আছে। আমি যদি 1 নম্বর দিয়ে টটোমারিজম করি তাতে দেখি কি প্রবলেম আসে। চলো তুমি 1 নম্বর দিয়ে টটোমারিজম করো, এই ইলেকট্রনগুলো এখানে এলো, এলে যে স্ট্রাকচারটা হলো দেখো কিভাবে করছি টটোমারিজম। এই বন্ড ইলেকট্রন এখানে আসছে,
এইটা খুলে এখানে গেল, তাহলে টোটালাইজেশন করে গেল, এই জায়গায় ডাবল বন্ড হলো আর এটা। তোমরা লক্ষ্য করো এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা সম্ভব না সম্ভব না? দেখি কি উত্তর পাই। এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ডটা সম্ভব না সম্ভব নয়? চলো রেসপন্স করো, কি মনে হয় এই ডাবল বন্ড সম্ভব না সম্ভব নয়? সম্ভব। কেন? কারণ এই কার্বনগুলো কিন্তু আর ব্রিজ হেড নয়, আমরা এই টোটালাইজেশনটা পসিবল। ক্লিয়ার? এই টোটালাইজেশনটা হবে। এবার যদি আমি এই জায়গায় টোটালাইজেশন করতাম 2 নম্বরকে নিয়ে, তখন লক্ষ্য করো ডাবল বন্ডটা কোথায় হতো? তখন ডাবল বন্ড হতো এখানে। এই ডাবল বন্ডটা সম্ভব নয় কারণ এই কার্বনটা ব্রিজ হেড। তার মানে সামারি করে দিই, তোমরা কোনোদিন এরকম ডাবল বন্ডকে সাপোজ এটা এখানে ডাবল বন্ড দিলাম, বলো এই ডাবল বন্ড হবে না হবে না? শুধু রেসপন্স করবে হবে না, এরা বলছে হবে না। ভেরি গুড। ডাবল বন্ডটা এখানে দিলাম, হবে? মিউট করা নেই, মিউট করো। ডাবল বন্ড উপরে দিলাম, হবে? বেশিরভাগ বলেছে হবে না। ভেরি গুড, হবে না। ডাবল বন্ড যদি আমি এখানে দিই, হবে? ডাবল বন্ড এখানে দিয়েছি, হবে? হ্যাঁ হবে। তাহলে মোটামুটি আইডিয়া হয়েছে যে একটা ব্রিজ কম্পাউন্ডের কোথায় কোথায় ডাবল বন্ড সম্ভব, কোথায় সম্ভব নয়। এবার আরো তো একটা প্রবলেম হচ্ছে, কি এই আইডিয়াটুকু হলো যে কি করে বুঝতে হয় যে টোটালাইজেশন হবে পরে তার স্টেবিলিটি দেখতে হয়, যদি স্টেবল হয় তাহলে, যদি স্টেবল না হয় তবে হবে না। এবার আরেকটা প্রবলেম ডিসকাস করি। তোমরা একটা জেনারেল স্টেটমেন্ট লেখো। কি স্টেটমেন্ট লেখো? keto form is more stable than the enol form. সব সময়ের জন্য মাথায় রাখবে keto form enol ফর্মের থেকে বেশি স্টেবিলিটি পায়। কিছু কিছু স্পেশাল যে স্পেশাল কেসগুলো আমরা বলবো, সেই স্পেশাল কেসগুলোতে স্যার কথা আর ভিডিওটা বুঝতে পারলাম না কি বলতে চাই, যে মাত্র কিছু একটা লিখলাম পড়তে পারলাম না, কি লিখতে বলো একটু। কথা আর ভিডিওটা থেমে থেমে যাচ্ছে, সবার ক্ষেত্রে তাই নাকি শুধু ওর ক্ষেত্রে? রাজশ্রী বলেছে কেটে কেটে আসছে, মানে নেটওয়ার্কের প্রবলেম। সব এটাই মুশকিল, মানে আচ্ছা ঠিক আছে, হয়তো নেটওয়ার্ক দিকে একটু ওয়েট করি হয়তো। আচ্ছা আমি ধীরে ধীরে বলতে থাকি, হ্যাঁ তোমরা লক্ষ্য করতে থাকো। তো আমি আরেকবার বলি, কি বললাম, যে কিটো ফর্ম এনল ফর্মের থেকে বেশি স্টেবল নরমালি। দুই একটা স্পেশাল কেসে এনলটা কিটোর থেকে বেশি স্টেবল হয়, সেই স্পেশাল কেসগুলো বলি দুই একটা। এই ধরনের কিছু কম্পাউন্ড থাকে, এই কম্পাউন্ডের দিকে তো দুটো সিও গ্রুপ আছে। আগের দিন বলেছিলাম এরা ইলেকট্রনকে উইথড্র করে। উইথড্র করলে কি হয় তাকাও, এই কার্বনটা দেখতে, এই সিও ইলেকট্রন উইথড্র করছে, এই সিও ইলেকট্রন উইথড্র হচ্ছে। এদের দুজনের যে মাঝখানে কার্বন, এই কার্বনটাকে আমরা বলি মিথিলিন কার্বন। কি নাম দিলাম কার্বনটাকে? এই কার্বনটাকে বলা হলো মিথিলিন কার্বন। যদি কোনো কম্পাউন্ডে মিথিলিন কার্বন পাও, এই কার্বন যদি টোটালাইজেশন করে তার এনল ফর্মের স্টেবিলিটি কিন্তু কিটো ফর্মের থেকেও বেশি হবে, কারণ এখানকার কার্বন হাইড্রোজেন বন্ডটা অনেকটা উইক বন্ড। আমি একটা টোটালাইজেশন করে ধরা যায় এখানকার হাইড্রোজেনটাকে নিলাম, নিয়ে আমি এই অক্সিজেনের সাথে টোটালাইজেশন করলাম। দেখো কি দাঁড়াবে, এটা যেমন ছিল থাক, এই বন্ডটা এখানে দিলাম, মানে আমরা এখানে কি করব, ডাবল বন্ড দেব। এই বন্ডটা সিঙ্গেল বন্ড করে দাও, এটাকে উইচ করে দাও, এটাও একটা এনল।
আবার কি হতে পারে, এই কার্বনটাও টটোমারিজম করতে পারে। দেখো এই কার্বনটা টটোমারিজম করতে পারে। এই কার্বনটা যদি টটোমারিজম করে তাহলে স্ট্রাকচার কি দাঁড়াবে, এখান থেকে দেখো কি লিখলাম, এটা এখানে গেল, এটা এখানে গেল। তাহলে যে স্ট্রাকচার দাঁড়াবে এটা এখানে, এটা OH, এটা ডাবল। এবার তোমরা আমাকে উত্তর করো, সাপোজ এটা 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বর স্ট্রাকচার, এটা 3 নম্বর স্ট্রাকচার। এই তিনটে স্ট্রাকচারের মধ্যে আমরা যদি স্টেবিলিটি অর্ডার করি, স্টেবিলিটি অর্ডার কথাটা মানে বুঝছো তো, কে সবথেকে বেশি স্টেবল, তারপরে কম কে, তারপরে কম কে, ওটাকে বলে স্টেবিলিটি অর্ডার। তাহলে তোমরা আমাকে বলো তো 1 2 3 এদের মধ্যে কোন ফর্মটা সবথেকে বেশি স্টেবল হবে? চলো রিপ্লাই করো। তন্ময় বলেছে টু মোস্ট স্টেবল। ভেরি গুড অ্যান্সার, টু মোস্ট স্টেবল। কেন মোস্ট স্টেবল দেখো, একটু আগে যে কথাটা বললাম সেটা ফলো করো, যে আমার মিথিলিন কার্বন যদি টটোমারিজম করে তাহলে মিথিলিন কার্বন যদি টটোমারিজম করে তাহলে সেই এনল ফর্মটা স্টেবিলিটি বেশি। এটা মিথিলিন কার্বন, এটা সেই টটোমারিজম হয়েছে, তাই আমরা বলবো এই কম্পাউন্ডটা স্টেবিলিটি সবথেকে বেশি এদের। তারপরে কোনটা, তাহলে আমরা বললাম 2 কে হাইয়েস্ট স্টেবিলিটি দিলাম। তারপরে কে, তারপরে ওরা ওর মধ্যে যদি কম্পেয়ার করি, এটা নরমাল এনল ফর্ম, এটা কিটো ফর্ম। আমরা কি বলেছি মাত্র, যে কিটো ফর্মের স্টেবিলিটি এনল এর থেকে বেশি। তারপরে আমরা 1 কে দেব, তারপরে আমরা 3 কে। এইরকম ভাবে এনল কিটো তাদের স্টেবিলিটি অর্ডার করব। এটা কিন্তু একটা স্পেশাল কেস। তাহলে স্পেশাল কেসটা মাথায় ঢোকাও, মিথিলিন কার্বন আর এনোলাইজেশন বেশি বেশি করে করে। আরেকটা প্রবলেম দেখো, ধরো দুটো কম্পাউন্ড দিচ্ছি, ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড রয়েছে, আর একটা কম্পাউন্ড ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড রয়েছে। দেখবে এরকম প্রশ্ন আমি তোমাকে দিয়েছিলাম, বলেছিলাম যে এই দুটো কম্পাউন্ডের মধ্যে ম্যাক্সিমাম এনল কন্টেন্ট কার বেশি হবে। কথাটা এরকম ভাবে লেখা থাকে, ম্যাক্সিমাম এনল কন্টেন্ট। কথাটা মানেটা কি, যে এনল ফর্মে যাওয়ার টেন্ডেন্সি কার বেশি, এই কম্পাউন্ডটা নাকি এই কম্পাউন্ডটা। এই কম্পাউন্ডটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। অ্যানসার করো, কার এনল ফর্মেশনের টেন্ডেন্সি বেশি। সবাই বলছে 2 নম্বরটা। তোমরা একটা ব্যাপার, রিতাল তুমি 1 নম্বরটা করবে। তোমরা লক্ষ্য করো আমি কি বলেছি, এনল কন্টেন্ট কার বেশি হবে, যার মধ্যে ওই মিথিলিন কার্বন থাকবে। আপাতত তো ওটাই শিখো, মিথিলিন কার্বন কার কাছে আছে। এখানে তাকাও, এটা কিন্তু এরকম নয় যে একটা কার্বনের পাশে দুটো সিও গ্রুপ আছে, তা নয়। এটা কিন্তু তাকাও, এই যে কার্বন, তার পাশে এদিকেও সিও, এদিকেও সিও, এই কার্বনটা মিথিলিন কার্বন, তাই এর এনল কন্টেন্ট এর চেয়ে বেশি হবে। বোঝা গেল কথাটা, কার এনল কন্টেন্ট বেশি হবে। এইভাবে বুঝতে হয় এনল কন্টেন্ট কার বেশি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো এই কম্পাউন্ডটা ডাবল বন্ডেড ও এই এই। তোমরা কেউ আমাকে বলো তো এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ড, এদের দুজনের মধ্যে এবার কম্পেয়ার করি। এটাকে মুছে দিলাম, এই কম্পাউন্ডটা 1, এই কম্পাউন্ডটা 2। এবার বলো তো কার এনল কন্টেন্ট বেশি হবে এদের দুজনের মধ্যে। ও এবং ও, এদের দুজনের মধ্যে এনল কন্টেন্ট কার বেশি হবে, দেখি কি রেসপন্স পাই। আচ্ছা চলো, এরা সবাই বলছে 1 নম্বর 1 নম্বর 1 নম্বর, সবাই 1 নম্বর উত্তর করছে। ওকে, কেউ একজন মাইক্রোফোন অন করে বলো 1 নম্বরটার এনল কন্টেন্ট কেন বেশি। কেউ একজন। কারণ ওখানে মিথিলিন কার্বন আছে 1 নম্বরে। কি বলে তার নাম বলো। স্যার রিতায়ন। রিতা অ্যান্সার বললো যে 1 নম্বরটা মিথিলিন কার্বন আছে। দেখো এটা তো আমি তোমাদের একটু আগে বলেছি যে ঠিক মিথিলিন কার্বন থাকলে তার এনোলাইজেশন বেশি হয়। তো আমরা 2 নম্বরটায় যাই। তোমরা প্রথমে এটা উত্তর করো 2 নম্বরটা টটোমারিজম হবে না হবে না, আগে এটুকু উত্তর করো। 2 নম্বরটা টটোমারিজম হবে না হবে। আমরা 2 নম্বরে টটোমারিজম করি, চলো করি 2 নম্বরে টটোমারিজম। এখানে কোনো হাইড্রোজেন আছে আলফা, এই হাইড্রোজেনটা টটোমারিজম করবে, চলো এটা এখানে আসলো, এটা উঠে গেল। তাহলে স্ট্রাকচারের যেটা দাঁড়াচ্ছে
হয়ে গেল এই 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 কম্পাউন্ডের একটা বিশেষ নাম আছে, এই কম্পাউন্ডটাকে বলে ফেনল। লিখে নাও নামটা, এর নাম phenol। এবার এখানে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা পরে যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়াবো সেখানে অ্যারোমেটিক কম্পাউন্ড বলে আপাতত মাথায় রাখো, সেটা কিন্তু পুরো লজিক নয়। আপাতত বোঝার জন্য যদি কোনো কম্পাউন্ডে এরকম বেনজিন রিং পাওয়া হয়, তোমরা তো বেনজিন রিং সবাই চেনো, 6 মেম্বার রিং অল্টার করে করে পাইমন থাকে, ওটা হচ্ছে বেনজিন রিং। এই কম্পাউন্ডটাকে আমরা বলি অ্যারোমেটিক, নামটা দিচ্ছি, কম্পাউন্ডটাকে বলে অ্যারোমেটিক। মাথায় রাখবে যদি কিন্তু অ্যারোমেটিক। এবার ভাবো ব্যাপারটা, এই কম্পাউন্ডটা টটালাইজেশন করার পরে যে এনল ফর্মটা, যে ফর্ম আমি মাত্র বলেছি যে অ্যারোমেটিক হলে তার স্টেবিলিটি বেশি, তার জন্য এর এখন আসছে কিনা একটু কনফার্ম করো। হুম, ঠিক আছে, এখন আসছে তো, এখন কথা আসছে ঠিকঠাক? ওকে, তাকাও। তাহলে লজিক গুলো বোঝা গেল, স্টেবিলিটি বাড়ে কখন স্টেবিলিটি কমে। আচ্ছা, আরেকটা, সেটাও একটা ইম্পর্টেন্ট, ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড। এই কম্পাউন্ডটা দেখো, আরেকটা কম্পাউন্ড ডাবল বন্ড, বারে বারে মিটিং থেকে লেফট করে দেখো ক্লিয়ার আছে কিনা এবার আবার দেখতে পাচ্ছ ছবি ক্লিয়ার আছে। চল বলো, এদের দুজনের অটোমাটিজম হবে না হবে না? হ্যাঁ বলো, ওয়াইফাই দিয়ে তো করছি, তাও এরকম করছে, কি করবো বলো? তোমরা কিন্তু এখনো উত্তর বললে না, দুজনের অটোমাটিজম হবে না হবে না? গৌরব বলছে না হবে না, আচ্ছা অনিমেষ বলছে না, স্বয়ং বললো না। আচ্ছা তোমরা অটোমাটিজম হবে না কেন বললে? আলফা হাইড্রোজেন কি নেই দুজনে, বা আলফা হাইড্রোজেন দিয়ে অটোমাটিজম করলে কি স্টেবল হয়?
আমি একটা উদাহরণ দেখাই, পাশের কার্বন আলফা, এই কার্বনের পাশের কার্বন আলফা। আমরা যদি যে কোনো একটাকে নিয়ে টটোমারিজম করি, দেখো তো হয় কি, এই হাইড্রোজেন আসলো গেল, বুঝে নিও ভালো করে। তাহলে যে স্ট্রাকচারটা দাঁড়ায় সেটা কি দাঁড়ায়, এটা হয়ে গেল OH, এই হচ্ছে ডাবল বন্ড। এই দেখো টটোমারিজম হলো। এবং এমন নয় যে এই স্ট্রাকচারটা আনস্টেবল, এটা কিন্তু একেবারেই আনস্টেবল নয়, এই স্ট্রাকচারটা স্টেবল স্ট্রাকচার, এরও টটোমারিজম হবে। কথা বুঝতে পারছো, এই টটোমারিজম যে হয়। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারে যাই, এরও টটোমারিজম হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আসে, আমি প্রশ্নটা করবো বলে এটা তুললাম, সেটা হচ্ছে এর এটা কিটো ফর্ম, এর এটা এনল ফর্ম, এর জন্য কিটো ফর্ম থাকবে, এনল ফর্ম থাকবে। এর একটা এনল ফর্ম দেখেন, সাপোজ এখানকার হাইড্রোজেন টটোমারিজম হবে, তাতে এনল ফর্মটা কি হবে দেখো, CH3C ডাবল বন্ডেড O COH ডাবল বন্ড CH, এই হচ্ছে ওর এনল ফর্ম। বোঝা গেল জিনিসটা? আচ্ছা আচ্ছা, আমি একটু গন্ডগোল করেছি, এই OH টা তো এখানে থাকবে। এবার লক্ষ্য করো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে। মাথায় ঢোকাবে, যদি কখনো দেখা যায় এনল ফর্মের মধ্যে এইরকম হাইড্রোজেন বন্ডিং আছে, তবে এর স্টেবিলিটি এই কিটো ফর্মের থেকে বেশি। তারপরে এটা আরেকটা স্পেশাল কেস, যেখানে এনল ফর্ম কিটো ফর্মের থেকে স্টেবিলিটি বেশি পায়। তাহলে আমরা তিনটে কেস আজকে ডিসকাস করলাম। এক, মিথিলিন কার্বন থাকতে পারে। দু নম্বর, কোনোভাবে যদি ওরা অ্যারোমেটিসিটি ব্রেক করতে পারে তবে পাবে। আর তিন নম্বর, যদি ওর OH আর O এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়, তবেও স্টেবিলিটি এনল ফর্মেটটা কিটো ফর্মের থেকে বেশি হবে। যেমন এই কম্পাউন্ডের ক্ষেত্রে এই ফর্মটা এই ফর্মের থেকে বেশি স্টেবল। কথাটা কি বোঝা গেল? আমরা কেন এই এনল ফর্মটাকে কিটো ফর্মের থেকে বেশি স্টেবল বললাম? না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বলছি। সেম লজিক আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এক্ষেত্রে কি অ্যান্সার হওয়ার কথা? মনে করো এই স্ট্রাকচারটাকে আমি এ বললাম, এই স্ট্রাকচারটাকে বি বললাম। কেউ বলতে পারবে এ আর বি এর মধ্যে এক্ষেত্রে কে স্টেবল? বি। ওকে, প্রবলেমটা আমি এই কারণে তুলেছি, এটার ক্ষেত্রে যে লজিক, এটার ক্ষেত্রে লজিক এরকম খাটে না। এই লজিকটা বোঝার চেষ্টা করো কি হয় এখানে। এখানে হয় কি, তোমরা মাথায় রাখবে, যদি আমি এই কম্পাউন্ডটার দিকে তাকাই, অক্সিজেন বন্ডেড ইলেকট্রন ওর দিকে টানছে, এই অক্সিজেন বন্ডেড ইলেকট্রন ওর দিকে টানছে। এদের দুজনে আমরা তো কেমিক্যাল বন্ডিং এর ডাইপোল মোমেন্ট পড়েছিলাম, এই একটা বন্ড মোমেন্ট, এই একটা বন্ড মোমেন্ট, এদের দুজনের ডাইপোল মোমেন্ট এই দিকে কাজ করে। তার মানে এই কম্পাউন্ডের কিন্তু ডাইপোল মোমেন্ট আছে। সিস্টেম সবসময় চেষ্টা করে কি, ওর ডাইপোল মোমেন্টকে মিনিমাইজ করার চেষ্টা করে। এখানে কি হয়, যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এরকম ভাবে রোটেট করে, সেটা আমরা পরে কনফর্মেশন করার সময় বলবো, যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে এই সিঙ্গেল বন্ডগুলো এরকম রোটেট করে যায়। এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, এই বন্ডটা রোটেট করে এরকম স্ট্রাকচার নেয়, CH3C ডাবল বন্ডেড O C ডাবল বন্ডেড CH। বুঝে নিও ভালো করে, ও এই ফর্মে না থেকে এই ফর্মে গেল, তাতেও সুবিধা কি হলো, এই বন্ড মোমেন্টের দিকে দিকে, এই বন্ড মোমেন্টের দিকে দিকে। তোমরা বলো তো, এই দুটো বন্ড মোমেন্ট যদি উল্টো দিকে কাজ করে, তাহলে সিস্টেমটা ডাইপোল মোমেন্ট থাকে না থাকে না? জিরো। ওই জন্য সিস্টেমটা কিন্তু এরকম জিরো ডাইপোল মোমেন্টে যাওয়ার চেষ্টা করে, যাতে স্টেবিলিটি বেশি পায়। এই অবস্থায় গিয়ে তুমি যদি টটোমারিজম করো, তাহলে ওর যে এনল ফর্ম, সেই এনল ফর্মটা এরকম হবে। এখন ওর এই হাইড্রোজেন আর এই অক্সিজেন, লক্ষ্য করো তো, সেম সাইডে আছে না অপোজিট সাইডে গেছে? এটা দুজন তো অপোজিট সাইডে গেছে, আর অপোজিট সাইডে থাকলে আমরা বলবো নো হাইড্রোজেন বন্ড। তাই এর ক্ষেত্রে এনল ফর্মের স্টেবিলিটি কিন্তু কিটো থেকে বেশি নয়। এর ক্ষেত্রে কিটো ফর্ম ইজ মোর স্টেবল দ্যান দা এনল। তো তোমাদেরকে টটোমারিজমের আমি মোটামুটি ভাবে যা কনসেপ্ট ছিল সমস্ত ডিসকাস করলাম। পরীক্ষায় দেখবে একটা প্রবলেম টটোমারিজমে আটকানোর কথা, যদি প্রত্যেকটা লজিককে মাথায় রাখে। এবার তোমরা নিশ্চয়ই হ্যান্ড আউট গুলো রেখেছো, এগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, আর আমি যে প্রবলেম সেটটা পাঠিয়েছি ওগুলো দেখবে। আচ্ছা, এইটুকু অবধি আমাকে বলো যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা।
তারপরে আমি আরেকটা স্পেশাল কেস দেখাবো। এইটুকু অব্দি রেসপন্স করো, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই? ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছে তো? আমি তোমাদের মাইক্রোফোন অন করে এখন দু চারজনকে জিজ্ঞেস করবো এইটা আমাকে বোঝাও, দেখবো বোঝাতে পারো কিনা। চলো এবার আমি আরেকটা স্কেচ দেখি। দেখবে তোমাদের এইরকম একটা প্রবলেম পাঠিয়েছিলাম। ধরো এর সাথে আমরা D2O দিয়ে ট্রিট করছি। তোমরা D2O কে চেনো? D2O কে আমরা কি বলি বলো তো? D2O জিনিসটা কি? হেভি ওয়াটার, ভারী জল। বাংলা বলি ভারী জল, ইংরেজিতে বলো হেভি ওয়াটার। তো এখানে কি জলের যেটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটাই ওর আইসোটোপ দিয়ে রিপ্লেস হচ্ছে। ওর যে ডয়টেরিয়াম আছে সেই ডয়টেরিয়াম দিয়ে রিপ্লেস হচ্ছে। তো প্রশ্নটা এরকম আসে যে আমি যদি এইরকম কম্পাউন্ডটাকে D2O দিয়ে ট্রিট করি তাহলে কি হবে? কি হবে ব্যাপারটা বোঝাই। তো D2O ট্রিটমেন্টের আগে আমরা বুঝে নিই এই কম্পাউন্ডটার টটোমারিজম হবে না হবে না। আমরা তো বলেছিলাম এই টটোমারিজম হবে। এই টটোমারিজম করি, এই হাইড্রোজেনটা এখানে এলো, বন্ডটা উঠে গেল, তাহলে এটা কি দাঁড়ালো? এটা OH দাঁড়ালো, এটা দাঁড়ালো, এটা এনল ফর্মে এলো। আমরা তো বলেছিলাম এনল কিটোতে যেতে পারে, কিটো এনলে আসতে পারে, তাহলে এ আবার কিটোতে যেতে পারে। কিটোতে যায় কিভাবে? এটা এখানে আসে, এটা এখানে যায়, এই জায়গাটা হলো কি মাইনাস। এবার এই মাইনাসটা হাইড্রোজেনকে নেয়, নিয়ে এই কিটো ফর্মে যাবে। কিন্তু প্রবলেমটা কি? যদি মিডিয়ামে D2O থাকে, মাথায় রাখবে, তাহলে সেখানে আছে D+। কার্বন হাইড্রোজেন বন্ডের যা স্টেবিলিটি, তার থেকে কার্বন ফলে যখন এই এনল ফর্মটা কিটোতে কনভার্ট করে, কথা বলছে বোঝা যাচ্ছে না। তোমরা আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না, নাকি কেটে আসছে? কেটে আসছে বলছে কথা মাঝে মাঝে, খুব আপ ডাউন করে নেটওয়ার্ক, কখনো ভালো থাকে কখনো ইয়ে হয়ে যায়, কেটে যায়। আচ্ছা আমি কথাটা আরেকবার বলছি, কথাটা কি বলছি শোনো। আমি বললাম কার্বন হাইড্রোজেন বন্ড তার যা স্টেবিলিটি, তার থেকে কার্বন ডয়টেরিয়াম বন্ডের স্টেবিলিটি বেশি। তার জন্য যখন এই বন্ডটা, আরেকবার তাকাও, এই বন্ডটা যখন এখানে আসে, এটা করে এখানে গেল, তো তাহলে এই কার্বনের সাথে এই হাইড্রোজেন বন্ড করার কথা, তা না হয়ে এর সাথে বন্ড হয়ে যায় এই ডয়টেরিয়াম। তাহলে নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট হচ্ছে সি ডাবল বন্ডের ও এই জায়গায় চলে এলো ডয়টেরিয়াম। তার মানে সামারিটা করি, হেভি ওয়াটার যদি ট্রিট করো এরকম টটোমারিজম হতে থাকবে, আর আলফা হাইড্রোজেন গুলো ডয়টেরিয়াম দিয়ে রিপ্লেস হতে থাকবে। এই প্রসেসটা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না সমস্ত আলফা হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হয়। এবার তুমি লক্ষ্য করো এই কম্পাউন্ডের মধ্যে বলতো স্টিল আরো কটা আলফা হাইড্রোজেন আছে সেটা বোঝার চেষ্টা করি। আরো কটা আলফা হাইড্রোজেন আছে লক্ষ্য করো। হ্যাঁ, এরা বলেছে আরো তিনটে আছে, কয়েকটা আবার একটা বলেছে, একটা নয়, এইদিকে একটা, কিন্তু এইদিকে আরো দুটো আলফা হাইড্রোজেন আছে। সমস্ত আলফা হাইড্রোজেন রিপ্লেস হবে। তাহলে লাস্ট অবধি আমরা কোথায় গিয়ে পৌঁছবো? লাস্ট অবধি আমরা পৌঁছবো এখানে ডি, এখানে ডি, এখানে ডি, এখানে ডি। কথাটা কি বোঝাতে পারলাম? তার মানে ডয়টেরিয়ামের প্রবলেম যেখানে থাকুক না কেন, তোমরা কি করবে? যতগুলো আলফা হাইড্রোজেন আছে সমস্ত আলফা হাইড্রোজেনকে রিপ্লেস করবে ডয়টেরিয়াম। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো আরেকটা উদাহরণ দেখো। সাপোজ এই কম্পাউন্ডটা, বলো তো এই কম্পাউন্ডে কোনটা কোনটা আলফা হাইড্রোজেন আছে? কটা আলফা হাইড্রোজেন আগে সেটা উত্তর দাও। এই কম্পাউন্ডটার আলফা হাইড্রোজেন কটা আছে? চলো রিপিট। সুবর্তী বলছে তিনটে আলফা হাইড্রোজেন আছে। গুড। তিনটে কোথায় আছে আমি দেখাচ্ছি। এর রেসপেক্টে আলফা এখানে আছে দুটো আলফা হাইড্রোজেন, এর রেসপেক্টে আলফা এখানে আছে একটা আলফা হাইড্রোজেন। তাহলে একে যদি আমরা ট্রিট করি ইউজিং D2O, বলতে পারবে কটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে? তিনটে হাইড্রোজেন, যে তিনটে হাইড্রোজেন এখানে আছে।
তোমরা এর অ্যানসারটা লিখে ফেলো খাতায়। চলো অ্যানসারটা খাতায় লিখো। লিখেছো অ্যানসার খাতায়? আশা করি পেরেছো লিখতে। সিমিলার আমাকে অ্যানসার করো। অ্যাসিটোন, এই কম্পাউন্ডের নাম অ্যাসিটোন। অ্যাসিটোনকে ট্রিট করছি D2O দিয়ে। অ্যানসার লেখো। এর অ্যানসারটা লেখো। অ্যাসিটোনকে ট্রিট করছি D2O দিয়ে। অ্যানসার কি হবে? চলো অ্যানসার লেখো। সুবর্তী বলছে 6টাই রিপ্লেস হবে। গুড। তার মানে অ্যানসার হওয়া উচিত C ডাবল বন্ডেড O CD3 CD3, এটা হবে অ্যানসার। তো এই মোটামুটি কমপ্লিট করলাম টটোমারিজম। যা কনসেপ্ট আছে টোটাল কনসেপ্ট দিলাম। বুঝছে? এবার আমি নিচে চলে যাব স্টিরিও কেমিস্ট্রিতে। চলো যাচ্ছি স্টিরিও কেমিস্ট্রি। তোমরা সবাই আজকের মধ্যে টটোমারিজমের যে প্রবলেম শীটটা পাঠিয়েছিলাম ওটা করে আর উত্তর আমাকে পাঠাবে আজকের মধ্যে। অনেকে পাঠিয়ে দিয়েছো, তো বাকিরা এবার যেটা আমি স্কিপ বলেছিলাম ওটা স্কিপ করা যাবে না, ওই প্রবলেমগুলো করতে হবে তোমাদের। না চলো এবার নেক্সট হেডিং করো স্টিরিও আইসোটোপ। দেখো স্টিরিওকে তুমি যদি বাংলা নামে ডাকো, ওর বাংলা নামটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়। তোমরা ত্রিমাত্রিক কথাটা বোঝো, 3 ডাইমেনশনাল ব্যাপারটা বোঝো, যে আমরা যদি একটা মলিকিউলকে ওর অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটা নিয়ে যদি ডিসকাস করি তবে সেটা ওর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ আমি এই কম্পাউন্ডটা লিখলাম CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH। যদি এই কম্পাউন্ডটার আমরা 2 ডাইমেনশনাল দেখি, 2 ডাইমেনশনাল মানে কি বোর্ডের মধ্যেই লিখেছি কম্পাউন্ডটাকে, তাহলে দেখবে লাটের জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা আমি নিচে লিখছি। সাপোজ এই কম্পাউন্ড CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, হলো? এই যে স্ট্রাকচারটা বোর্ডের মধ্যে লিখলাম এটা কিন্তু ওর 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। এবার ওরই যদি আমি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ড্র করি, তোমরা লক্ষ্য করে দেখবে এই যে কার্বনটা, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ, এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজ, ঠিক কি না? যদি কার্বন sp2 হয় স্ট্রাকচার কেমন হয়? স্ট্রাকচার হয় এরকম স্কয়ার প্ল্যানার। স্কয়ার প্ল্যানার বললে ভুল হবে, ট্রায়াঙ্গেল হয় 120। তাহলে এই কার্বনটা C ডাবল বন্ডেড C। এবার দেখো এই কার্বনের সাথে কে কে আছে? দুজন আছে, একজন হাইড্রোজেন আর একজন মিথাইল। এরা কিভাবে থাকবে? এরা এরকম ভাবে প্রত্যেকের সাথে 120 করে অ্যাঙ্গেল প্রডিউস করবে, মানে এই অ্যাঙ্গেলটা 120 120 120। এই জায়গাতে আমি মিথাইল রাখলাম, এখানে হাইড্রোজেন। সিমিলারলি এই কার্বনের সাথেও হাইড্রোজেন আর মিথাইল আছে, সেটাও ড্র করি আমরা। তাহলে এখানেও 120 করে অ্যাঙ্গেল থাকবে, এক জায়গায় মিথাইল এক জায়গায় হাইড্রোজেন। প্রবলেমটা এখানেই ক্রিয়েট করে। কি প্রবলেম? এখন তোমাদেরকে যদি বলি যে এই কার্বনের সাথে হাইড্রোজেন আর মিথাইলকে লেখো, তোমরা তোমাদের ইচ্ছে মতো আলাদা স্ট্রাকচার বানাতে পারো। কিরকম? কেউ করতে পারে কি মিথাইলকে এখানে রাখতে পারে, হাইড্রোজেনকে এখানে রাখতে পারে। আবার কারো ইচ্ছে হতে পারে না আমি এরকম আঁকবো, আমি আঁকবো এরকম, আমি উপরে রাখলাম হাইড্রোজেনকে, নিচে রাখলাম মিথাইলকে। তার মানে লক্ষ্য করো যখন 2D এঁকেছিলাম তখন একটাই পসিবিলিটি ছিল, যখনই এই কম্পাউন্ডটা 3D স্ট্রাকচার ড্র করলাম তখন তার দুটো পসিবিলিটি অ্যারাইজ করবে। এই যে পসিবিলিটি, এই পসিবিলিটি আইসোমার, এরাই স্টিরিও আইসোমার। কেন স্টিরিও? কারণ স্ট্রাকচারগুলোকে আমরা 3 ডাইমেনশনালি দেখছি, তাই নামটা স্টিরিও আইসোমার। এই যে আমি স্ট্রাকচার দুটোকে লিখেছি, এরা স্টিরিও আইসোমারের আরেকটা স্পেশাল নাম আছে, তাদেরকে বলে জিওমেট্রিক্যাল আইসোমার। এরা সেই জিওমেট্রিক্যাল আইসোমারের মধ্যে পড়ে। আরেকটা আইসোমার আছে যেটা আমরা পরে করব, তাকে বলে অপটিক্যাল আইসোমার। আমরা পরে করব, আজকে এটা স্টার্ট করব। তাহলে আমরা জিওমেট্রিক্যাল ব্যাপারটা বুঝলাম যে জিওমেট্রি যদি আলাদা আলাদা হয় কিন্তু মলিকুলার ফর্মুলা সেম, তখন যেটা হয় সেটাকে বলে হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। এবার এদের দুজনের নাম দিতে হবে। নামটা কিভাবে দিয়েছি দেখো, তুমি এখানে দেখো মিথাইল মিথাইল
আমরা যদি এই কার্বন কার্বন একটা প্লেনে আছে ধরে নিই, তাহলে এই মিথাইল দুটো প্লেনের উপরের দিকে, হাইড্রোজেন দুটো প্লেনের নিচের দিকে। সবাই উত্তরটা লিখেছে। এদেরকে আমরা নাম দেই সিস আইসোমার। সিস কোন সেন্সে? ওরা বলছে যদি সেম গ্রুপ সেম সাইডে থাকে তখন তাকে বলে দেবে সিস। আর যদি দেখি সেম গ্রুপ অপোজিট সাইডে গেছে, তারপরে এখানে মিথাইল মিথাইল গেছে অপোজিটে, তখন ওকে বলা হয় ট্রান্স। জিওমেট্রিক্যাল আইসোমারটা খুব সহজ, কারণ এখানে মাত্র দুটোই পসিবিলিটি আছে, আইদার সিস অথবা ট্রান্স। তাহলে কখন সিস কখন, যা যা প্রশ্ন করছো আমি সব উত্তর দেবো না। তাহলে কখন সিস কখন ট্রান্স? যদি সেম গ্রুপ সেম সাইডে পড়ে যায় তখন তাকে বলা হবে সিস, আর যদি সেম গ্রুপ এরকম অপোজিট সাইডে পড়ে তখন তাকে বলা হবে ট্রান্স। আমি আরেকটা উদাহরণ দিই, মনে করো সি ডাবল বন্ড সি, এই জায়গায় ব্রোমিন ক্লোরিন, এই জায়গায় ক্লোরিন ব্রোমিন। তুমি লক্ষ্য করো ব্রোমিন ব্রোমিন ক্লোরিন ক্লোরিন, কি বলবো এটাকে? সেম গ্রুপ সেম সাইডে আছে না অপোজিট সাইডে আছে? উত্তর বলে দিচ্ছি সবাই, সেম গ্রুপ আছে অপোজিট সাইডে, এই আইসোমারটাকে বলবো আমরা ট্রান্স। তো এরকম ভাবে আমরা সিস কোনটা ট্রান্স কোনটা বুঝতে পারি। এগুলো সবই কিন্তু নরমাল কেস, এগুলো একটাও জটিল না। এবার দেখো জটিল কয়েকটা কেস তোমাদের দেখো। প্রথম পয়েন্ট সেটা কি, তাকাও, সাপোজ সি ডাবল বন্ডেড সি, এই কম্পাউন্ডটা এসো CH3 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। চলো আপু এই কম্পাউন্ড বুঝিয়ে দিচ্ছি সিস ট্রান্স কিভাবে বুঝতে হবে তোমাকে। এই কম্পাউন্ডটা এসো, কেউ বলতে পারবে এই কম্পাউন্ডটা সিস না ট্রান্স? কেউ? অনিমেষ বলছে সিস, ওকে, রিটার্ন বলছে আমার ট্রান্স। তুমি লক্ষ্য করো তোমরা দুটো দলে ভাগ হয়ে গেলে, সিস আরেক দল বলছো ট্রান্স। এবার আমার লজিকটা শুনো, কি লজিক? এই যে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার পড়লাম, জিওমেট্রিক্যাল আইসোমার হওয়ার প্রথম শর্ত ওয়ান এন্ড অনলি ওয়ান, মানে একটাই শর্ত, কি? সেটা হচ্ছে এই যে ডাবল বন্ডেড কার্বন, এই কার্বনের সাথে যে দুটো গ্রুপ যুক্ত থাকে, এখানে যেমন দুজন আছে এখানেও দুজন আছে, এই দুজনকে ডেফিনেটলি আলাদা আলাদা গ্রুপ হতে হবে। সেম গ্রুপ হলে তার আইসোমার। এখানে যারা দুজন আছে তারা আলাদা, ঠিক কথা, কিন্তু এখানে যে দুজন আছে এরা আলাদা না সেম সেটা বুঝো। এটা তো আলাদা না, দুটো হাইড্রোজেন, তাহলে আমরা বলবো এর নো জিওমেট্রিক্যাল আইসোমার, এর কোনো আইসোমার হবে না। সবাই বলছে আমার কথা কেটে কেটে আছে, আজকে নেটওয়ার্ক এত খারাপ। আচ্ছা না বৃষ্টি আছে না কিছু, তাও নেটওয়ার্ক দেখো এখন ক্লিয়ার আসছে কিনা কথা। ওয়েট করি যতক্ষণে ক্লিয়ার আসে, মানে বেকার বুকে লাভ নেই। ক্লিয়ার হলে একটু বলবে যে হ্যাঁ ক্লিয়ার আছে এখন। মোটামুটি আছে, চলো মোটামুটি আছে বলি আবার। তাহলে আমার লাস্ট পয়েন্ট আগে বুঝলে, এর আমরা নো আইসোমার কেন বললাম? বলতো কেন নো আইসোমার বললাম? কেউ একজন মাইক্রোফোন অন করে বলো একে জিওমেট্রিক্যাল আইসোমারের ক্ষেত্রে কার্বনের সঙ্গে দুটো আলাদা গ্রুপ থাকতে হবে, কিন্তু এখানে দুটো হাইড্রোজেন আছে তাই সেম গ্রুপটাই হবে না। যে অবশ্যই এই কার্বনের সাথে যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপ সেম থাকলে তার আইসোমার হবে না। আরেকটা উদাহরণ দিই, সি ডাবল বন্ডেড সি, সাপোজ CH3 হাইড্রোজেন C2H5 হাইড্রোজেন। প্রথম প্রশ্ন, আইসোমার এর হবে না হবে না? আগে হবে না হবে না এই উত্তর দাও, যে ওর আইসোমার হবে না হবে না। পিয়ালি উত্তর দিয়ে দিয়েছে এর আইসোমার হবে। কেন হবে? এর সাথে দুটো আলাদা গ্রুপ, এর সাথে দুটো আলাদা গ্রুপ, তবে আইসোমার হবে। এখন তোমরা এটার ক্ষেত্রে সিস না ট্রান্স সেটা বুঝবো কি করে? যে গ্রুপটা সেম তার পজিশন দেখো, এখানে হাইড্রোজেন সেম, হাইড্রোজেন দুটো সেম সাইডে আছে, এই আইসোমারটাকে বলবো আমরা সিস। তাহলে লিখে দাও এই আইসোমারটা সিস। যদি সেম গ্রুপ অপোজিট সাইডে যেত তবে আইসোমারটাকে বলতাম ট্রান্স। এরকম ভাবে আইসোমার বুঝতে হবে সিস নাকি ট্রান্স।
এবার আরেকটু কমপ্লিকেটেড। আচ্ছা, এটা আমি মুছে দিলাম না। এবার মনে করো এরকম আছে স্ট্রাকচার। সাপোজ এরকম দিলাম। চলো আঁকো সবাই এটাকে, নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। চলো নাম্বারিং করো সবাই, করা বলে ডান বলবে, তারপর বলছি। লেখা হয়ে গেলে ডান বলবো। হ্যাঁ, লেখা হয়ে গেলে হ্যাঁ, তারপর দেখো তোমরা প্রথম এগুলো তো আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে, আমি কার্বন আর হাইড্রোজেন দুটোকে লিখিনি। আমরা প্রথম এই দুটো কার্বন মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের কনফিগারেশন সিস না ট্রান্স এটা তোমাকে বুঝতে হবে। তো আমি 2 নম্বরটাকে আলাদা করে কেটে নিচ্ছি, তাহলে 2 নম্বর 3 নম্বর দেখতে এইরকম ছিল। তুমি লক্ষ্য করো এখানে একটা এই বলটা ছেড়ে দিয়েছি, এটা মানে কি? এটা মানে ট্রান্স হবে অনিমেষ বলছি। তাহলে এই কার্বনের সাথে আরেকজন কি আছে? হাইড্রোজেন। যে হাইড্রোজেনটা এখানে লেখা নেই সেটা বুঝে নিতে হবে যে এদিকে হাইড্রোজেন আছে। একই রকম ভাবে এই দিকটাতে একটা বড় গ্রুপ আছে, অবশ্যই হাইড্রোজেন আছে এইদিকে। শুধুমাত্র হাইড্রোজেনের পজিশন দেখে বলা যাবে সিস না ট্রান্স। লক্ষ্য করো হাইড্রোজেন দুটো অপোজিটে গেছে, তাহলে এই কনফিগারেশনটা ট্রান্স। উত্তর সবাই ট্রান্স লিখেছে, তাহলে আমরা 2 আর 3 একে বলবো ট্রান্স। তাহলে 2 আর 3 যদি ট্রান্স হয়ে থাকে তোমরা বুঝেছো কোন রেসপেক্টে ট্রান্স বললাম। এবার আমি 4 আর 5 এ যাচ্ছি। লক্ষ্য করো 4 আর 5 কি হবে? শুধু হাইড্রোজেনকে খুঁজে বেড়াও 4 আর 5। হ্যাঁ, অনিমেষ বলেছে 4 5 হচ্ছে সিস। গুড, 4 5 সিস কেন না? এখানকার হাইড্রোজেনটা কোথায় আছে? নিচে। এখানকার হাইড্রোজেন নিচে, কারণ অ্যালকাইল গ্রুপগুলো উপরের দিকে গেছে, ওই জন্য এই কনফিগারেশনটাকে আমরা বলছি সিস। তো বুঝতে পারলে সিস কি হিসেবে বলছি? আচ্ছা চলো এবার অ্যান্সার করো। 6 7 রিপ্লাই 6 7 কি হবে? সিস। গুড, ভেরি গুড। 6 7 সিস, ফাইন। 8 9 8 9 উত্তর সবাই দিচ্ছে, সবারটা ঠিকঠাক হচ্ছে। 8 9 হবে ট্রান্স। 10 11 চলো 10 11 বলো। 10 11 10 11 সিস। গুড, 10 11 সিস। 12 13 12 13 12 13 ট্রান্স। কারেক্ট, 12 13 ট্রান্স। 14 15 14 15 14 15 এরা বলছে সবাই ট্রান্স। গুড। তাহলে মোটামুটি তোমরা এরকম জিগজ্যাগ জিগজ্যাগ যাই দিক না কেন সিস না ট্রান্স সেটা শুধু হাইড্রোজেনের পজিশন থেকে আমরা বলে দিতে পারবো। এবার নেক্সট প্রবলেমে আসি। এবার ধরা যাক, আচ্ছা আমাকে না, আমার কাছে ঘড়ি নেই, হ্যাঁ আমি বুঝতে পারছি না কটা বাজে। 8:30 বাজার 5 মিনিট আগে আমাকে একটু বলবে যে 8:30 বাজে। বুঝতে পারলে? 8:30 বাজার আগে আমাকে একটু বলে দিও। এবার তাকাও, এবার মনে করো কার্বনের সাথে মিথাইল হাইড্রোজেন, এইদিকে আছে OH, এইদিকে আছে NH। আমরা কি করলাম এবার? 7:54 বাজে, ঠিক আছে। আমরা কি করলাম? কার্বনের সাথে যে দুটো গ্রুপ দুটো আলাদা, এদের সাথে দুটো গ্রুপ দুটো আলাদা, এবং টোটাল যে 4খানা গ্রুপ 4খানা গ্রুপই আলাদা। যদি সিচুয়েশনটা এরকম হয় তখন আমরা সিস ট্রান্সকে কি করে আইডেন্টিফাই করব সেটাই আমরা এখন করছি। ওকে, দেখো তখন আমরা কি করব?
আমরা এই কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে সি স্টার্স বের করতে গেলে একটা রুলের সাহায্য নিতে হয়। সেই রুলটাকে বলে সিআইপি রুল। পিয়ারি বলছে সিস, আসছে পিয়ারি দাও। রুলটার নাম কি বললাম? সিআইপি রুল। তিনজন সায়েন্টিস্ট আছেন, তাদের নাম কর্ন, ইনগোল্ড, প্রেলগ। তিনজনের নামে রুলটা হয়েছে সিআইপি। সিআইপি তে কি বলছে? সিআইপি তে বলছে এই কার্বনের সাথে যে দুটো গ্রুপ যুক্ত, একটা হচ্ছে মিথাইল আর একটা হাইড্রোজেন, এদের দুজনকে আমরা প্রায়োরিটি কার বেশি সেই হিসেবে ক্লাসিফাই করব, কোনটা হায়ার প্রায়োরিটি কোনটা লোয়ার প্রায়োরিটি। এখন তোমাদের বলি প্রায়োরিটি ব্যাপারটা কি। সিআইপি রুলে বলা আছে যে এই যে প্রথম অ্যাটমটা দেখবে পুরোটাও একই। এখানকার প্রথম অ্যাটম কার্বন, এখানকার যে অ্যাটমটা তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবার কার্বনের অ্যাটমিক নাম্বার কত? থেকে আসছে কি সমস্যা আছে, একটা ক্লাস ঠিকঠাক করে নেওয়া যায়। আচ্ছা আমি আবার রিপিট করছি, দাঁড়াও আমি আরেকবার রিপিট করছি। আমি বলছি সিআইপি তে যে অ্যাটমটা প্রথম যুক্ত সেই অ্যাটমটার অ্যাটমিক নাম্বার দেখবে। কার্বনের অ্যাটমিক নাম্বার দেখো বা অ্যাটমিক ওয়েট দেখো। অ্যাটমিক ওয়েট দেখাটা বুদ্ধিমানের কাজ। এর অ্যাটমিক ওয়েট কত? 12। এর অ্যাটমিক ওয়েট কত? 1। তাহলে অ্যাটমিক ওয়েট ওর বেশি, আমরা এই গ্রুপটাকে বলবো হাই প্রায়োরিটি, এই গ্রুপটাকে বলবো লো প্রায়োরিটি। এইটাতে যাও। এখানকার প্রথম অ্যাটমটা অক্সিজেন, এখানকার প্রথম অ্যাটম নাইট্রোজেন। অ্যাটমিক ওয়েটের দিক থেকে অক্সিজেন বেশি, এর প্রায়োরিটি হাই, এর প্রায়োরিটি লো। যখন আমরা প্রায়োরিটিকে বেছে ফেললাম যে কে হাই কে লো, এরপরে লক্ষ্য করো হাই সেম সাইডে আছে। সেম প্রায়োরিটি যদি সেম সাইডে থাকে তবে আমরা ওকে বলবো সিস। এটা সিস আইসোমারের, কিন্তু লোকে একে সিস বলে না। সিসের মতন কিন্তু নামটা আলাদা দেওয়া হচ্ছে, এটাকে বলে জেড আইসোমার। একটা জার্মান ওয়ার্ড আছে, জার্মান ওয়ার্ডটার নাম হচ্ছে জোশাম্যান। জোশাম্যান এর বাংলা মানেটা হচ্ছে সেম, মানে ইংরেজি মানেটা সেম, ওই জন্য আইসোমারটাকে বলে জোশাম্যান, মানে জেড আইসোমার। তাহলে সিসকে আমরা জেড আইসোমার বললাম, এটাই ইজে নোমেনক্লেচার। আর যদি আমরা উল্টোটা পেতাম, কি পেতাম? হাই প্রায়োরিটি যদি এরকম অপোজিট সাইডে থাকতো, ওটাকে আমরা ট্রান্সের মতো করে বলতাম ই আইসোমার। ই এটাও একটা জার্মান ওয়ার্ড, এন্ট ডিজিন বলে একটা কথা আছে, ই এন টি জি ই জি জি এন্ট ডিজিন, ওর মানেটা হচ্ছে অপোজিট, ওই জন্য আইসোমারটাকে বলে ই আইসোমার। তো এটা কিন্তু পরীক্ষাতে আসবে যে কোনটা জেড কোনটা ই সেটা আইডেন্টিফাই করো। আমরা এরকম আরো কয়েকটা প্রবলেম করতে যাচ্ছি। আচ্ছা আপাতত এইটুকু বলো, জেড ই নোমেনক্লেচারটা বোঝা গেল, কখন আমরা জেড বলি কখন আমরা ই বলি, সেটা যদি বুঝে থাকো তাহলে আমাকে রেসপন্স করো যে কখন জেড কখন ই। আচ্ছা এরা বলছে মোটামুটি বুঝেছি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো সি ডাবল বন্ড সি CH3 CH2 CH3, এই জায়গাতে COOH, এখানে CH2। এটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা আমি রিপিট করছি আরেকবার। প্রথমে এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে প্রায়োরিটি কার বেশি কার কম সেটা সিআইপি রূপে আইডেন্টিফাই করব। পিয়ারি বলে দিয়েছে কি, ওকে কিভাবে আইডেন্টিফাই করব তা। এই গ্রুপটাকে যদি ভেঙে ভেঙে লিখি, কার্বনের সাথে 3 খানাই হাইড্রোজেন। এই গ্রুপটাকে যদি ভেঙে লিখি তাতে 2 খানা হাইড্রোজেন আর সিআইপি তে বলা আছে প্রথম অ্যাটমটা দেখতে। প্রথম অ্যাটম কার্বন, প্রথম অ্যাটম কার্বন, দুটো অ্যাটমই সেম। যদি প্রথম অ্যাটম সেম হয় তুমি সেকেন্ড অ্যাটমে যাবে। সেকেন্ড অ্যাটমে যার ক্ষেত্রে প্রায়োরিটি বেশি, অ্যাটমিক ওয়েট বেশি, সে প্রায়োরিটি পাবে। ওর সেকেন্ড অ্যাটম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ওর সেকেন্ড অ্যাটম হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন।
তাহলে তোমরা বলো তো সেকেন্ড অ্যাটমের দিক থেকে গেলে কার প্রায়োরিটি বেশি হওয়া উচিত? এটা না এটা? রিপ্লাই করো। প্রায়োরিটি বেশি হওয়া উচিত নিচেরটা, এর প্রায়োরিটি বেশি। তাহলে আমরা একে বলবো হাই, একে বলবো। তোমরা বুঝতে পারলে কি করে প্রায়োরিটি বের করতে হয়? যদি প্রথম অ্যাটমটা আমরা সেম পাই, আমরা চলে যাই হচ্ছে সেকেন্ড অ্যাটম। সেকেন্ড অ্যাটমের ক্ষেত্রে ওর কার্বন আছে, ওর হাইড্রোজেন আছে, তাই এটা হচ্ছে হাই। এবার আমি ওই গ্রুপটার ক্ষেত্রে যাই। এই গ্রুপটার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। এরকম প্রবলেম, সি ডাবল এইচ কে ভেঙে ভেঙে তোমাকে লিখতে হবে। ফার্স্ট সি ডাবল বন্ডেড ও এইচ। সি ডাবল এইচ মানে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এরকম দেখতে। সিআইপি তে বলা আছে ডাবল বন্ড ও, একে তোমরা দুটো ও ধরবে। কথা বুঝে নিও ভালো করে। কি বলছি? ডাবল বন্ড ও মানে ধরবো দুটো ও। এরকম তাহলে এটাকে আমরা ধরবো সি ও ও আর এটা তো ওএইচ। আমরা কি করলাম? ডাবল বন্ড ও কে দুটো ও করলাম। আর এই স্ট্রাকচারটা দেখে নাও। এই স্ট্রাকচার কেমন দেখতে? সি ডাবল বন্ডেড ও আর হাইড্রোজেন। এটাকে যদি ভেঙে লিখি, এরও ডাবল বন্ডেড ও আছে, এটাকে আমরা দুটো ও করব। তাহলে দেখো সি ও ও আর এইচ। এবার তারপর প্রথম অ্যাটম সেম, চলে যায় সেকেন্ড অ্যাটমে। সেকেন্ড অ্যাটম ও দুটো, এরও দুটো ও, এর আরেকটা ও, এর আরেকটা হাইড্রোজেন। তার মানে সেকেন্ড অ্যাটমের ক্ষেত্রে গেলে এর প্রায়োরিটি এর চেয়ে বেশি। দেখো কথাটা বোঝা গেল? তাহলে আমরা এই জিনিসটাকে দেব হাই প্রায়োরিটি, এটাকে দেব লো প্রায়োরিটি। এবার পাঠিয়ে দাও হাই হাই কোন দিকে? অপোজিট। এটা ট্রান্সের মতন, কিন্তু আমরা ওকে বলি ইআইসো। ওর জন্য এটাই লিখছি। দেখো দেখো বোঝা গেল কিনা কিভাবে ইজেড নোমেনক্লেচার করতে হয়? কারো যদি ইজেড এর কোনো ডাউট থাকে সে বলো আমাকে, আমি আরো একটা উদাহরণ দিয়ে বোঝাবো। না হলে আমি চলে যাবো এবার অপটিক্যাল আইসোমার। আমি জাস্ট 1 মিনিট ওয়েট করব, তোমরা রেসপন্স করবে, তোমাদের ডাউট আছে নাকি ক্লিয়ার হয়েছে সেটা আমাকে বলো। আচ্ছা, আমার মনে হচ্ছে কারো ডাউট নেই। ডাউট থাকলে এটা বলতে হবে। ক্লিয়ার? চলো এবার তাহলে হিটিং করো। দেখো অপটিক্যাল আইসোমার। না চলো হিটিং করি। অপটিক্যাল, আচ্ছা অপটিক্যাল আইসোমার বোঝানোর আগে তোমাদেরকে একটা আলাদা গল্প বলি। কি বলছি? সিএইচও জায়গায় একটু গন্ডগোল। কি গন্ডগোল হলো বলো? সিএইচও জায়গায় কি গন্ডগোল বলো, রিপ্লাই করো। কি গন্ডগোল? ওখানে দুটো অক্সিজেনের কেসটা কি আরেকবার বলি। আচ্ছা মনে করো সি ট্রিপল বন্ড এন আর সি ডবল এইচ, এদের দুজনের মধ্যে তোমাকে বলা হয়েছে যে প্রায়োরিটি কার বেশি। আমরা কিভাবে করবো প্রায়োরিটি বুঝতে? তুমি সি ট্রিপল বন্ড এন, তিনটে বন্ড আছে তো, আমরা তিনটে বন্ডকে আলাদা করে তিনবার লিখব, নিয়ম একাই। তাহলে আমি কি করব? নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন। বোঝা গেল কি করলাম? তিনটেই আলাদা আলাদা নাইট্রোজেন লিখলাম। ট্রিপল বন্ড মানে তিনটে অ্যাটম লিখলে আলাদা করে। এই স্ট্রাকচারে এসো, এই স্ট্রাকচার সি ডাবল বন্ডেড ও এইচ। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা সিঙ্গেল বন্ড আছে একটা ও, ঠিকই আছে। এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানে দুটো। তার মানে এর প্রথম অ্যাটম কার্বন কার্বন সেম, সেকেন্ড অ্যাটম নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন, এর সেকেন্ড অ্যাটম অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। সেকেন্ড অ্যাটমের ক্ষেত্রে ওর প্রায়োরিটি বেশি, তাহলে এই গ্রুপটার প্রায়োরিটি হচ্ছে বেশি। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি স্টিরিও আইসোমারে অপটিক্যালে চলে গেলাম। আচ্ছা ধরো অপটিক্যালে যাওয়ার আগে আমি একটা জিনিস ড্র করব। এটা কি আঁকলাম? এটা হচ্ছে একটা ওয়েভ। তোমরা জানো যে লাইটের তো ওয়েভ নেচার পার্টিকেল নেচার দুটোই আছে, তার মধ্যে আমি একটা ওয়েভ ড্র। দেখবে আমরা স্ট্রাকচার অফ অ্যাটমস পড়ানোর সময় বলেছিলাম যে
একটা ওয়েভ নেচারও হয়, পার্টিকেল নেচারও হয়। আচ্ছা, এই থিওরিটা কে বলেছিলেন মনে আছে? সে ডি ব্রগলি। ডিব্রগলি ওয়েভ নেচার পার্টিকেল নেচার দুটোই থাকে। আমি ধরে নিলাম যে আমার লাইটে এই ওয়েভের এখানে একটা পার্টিকেল আছে। তোমাদের বলে রাখি, উঁচু ক্লাসে তোমরা পড়বে, যে কোনো পার্টিকেলের নাম এরকম ভাইব্রেশন হয়। ভাইব্রেশন মানে ধরো এটা আমার একটা পার্টিকেল, এটা আমার একটা পার্টিকেল, এই পার্টিকেলটা সবসময় অল ডিরেকশন ভাইব্রেশন হয়। এরকম এরকম ভাবে ভাইব্রেট করবে, এরকম ভাবে করবে, এরকম ভাবে করবে, এরকম ভাবে করবে। তোমরা বুঝতে পারছো? মানে অল ডাইরেকশন ভাইব্রেশন, 3D ভাইব্রেশন। তার মানে এটা যদি আমি বোর্ডে আঁকি, এই যে অ্যারো দিলাম, এই অ্যারোটা মানে কি এরকম ভাবে ভাইব্রেট করে, এরকম মানে এরকম ভাবে ভাইব্রেট করছে, এই যে ভাইব্রেট করছে, ভাইব্রেট করছে। তো তুমি যদি এদের ভাইব্রেশন গুলোকে 3 ডাইমেনশনালি দেখো, দেখবে একটা এরকম গোল একটা স্ফিয়ার। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সামনাসামনি থাকলে ভালো মতো বোঝা যায়। তোমরা কোনোদিন লাঠি খেলা দেখেছো? মানে দেখবে যারা পারে আর কি, লম্বা একটা লাঠি নেয়, এর উপরে লাঠিটা ঘোরায়, এরকম দেখেছো কোনোদিন? দেখেছো? এবার মনে করো, এটা আমি পারবো না, মনে করো এই লাঠিটা যদি আমি ভীষণ স্পিডে এরকম ভাবে চারদিকে ঘোরাতে থাকি, তাহলে তোমরা দেখবে এই লাঠিটার যে এই যে ব্যাস যেটাকে বলি, ডায়ামিটার যেটাকে বলি, এই ডায়ামিটারকে নিয়ে এরা কিন্তু একটা এরকম স্ফিয়ার প্রডিউস করবে। বুঝতে পারছো? একটা স্ফিয়ার কি করে প্রডিউস করবে? কি বললাম তোমরা বুঝলে? তুমি নিজে বাড়িতে ট্রাই করবে যে একটা লাঠি নিয়ে যদি প্রচন্ড স্পিডের উপরে ঘোরাতে পারো, তুমি দেখবে সেই লাঠির যে ব্যাস, যে ডায়ামিটার, এই ডায়ামিটারটাকে নিয়ে তোমার একটা এরকম গোল জিনিস তৈরি হবে, যার মধ্যে লাঠিটা এরকম করে ঘুরছে। এখানে সিচুয়েশনটা তাই। সিচুয়েশনটা কি, এই যে পার্টিকেল গুলো এত স্পিডে এরকম এরকম করে ভাইব্রেট করে, বাড়িতে ইম্পসিবল। হ্যাঁ ইম্পসিবল, এটা ইমাজিন করো, তাহলে কল্পনা করো। হ্যাঁ পেন দিয়ে করা যাবে, এরকম পেন দিয়ে ঘোরাও, পেনটাকে ঘোরাও চারদিকে, দেখবে এরকম ভাবে একটা গোল জিনিস তোমার চারপাশে ভার্চুয়ালি প্রডিউস হবে। এরা তাই করছে। এরা কি করছে, ও এত স্পিডে ভাইব্রেট করছে যে ওর চারপাশে এরকম একটা ভার্চুয়াল স্ফেরিক্যাল শেপ প্রডিউস হচ্ছে। এইটা হচ্ছে নরমাল লাইটের বৈশিষ্ট্য। এটা হচ্ছে নরমাল লাইট। তাহলে নরমাল লাইটের কি বৈশিষ্ট্যটা? ওরা বলবে নরমাল লাইটে আমার যে পার্টিকেল গুলো আছে এদের অল ডিরেকশন ভাইব্রেশন চলে। এবার আমরা কি করলাম, এই লাইটটাকে একটা স্পেশাল কি বলবো ইনস্ট্রুমেন্ট আছে, নিকেল প্রিজম বলে। এটাকে আমি সেই নিকেল প্রিজমের মধ্যে দিয়ে পাস করব। নিকেল প্রিজমের কাজটা কি বলে দিই। কাজটা হচ্ছে কিছুই না, মনে করো আমার দুটো পাতলা স্লাইড আছে, মনে করো দুটো স্লাইড দেখতে পাচ্ছ। ধরা যাক তোমার স্ফিয়ার তার রেডিয়াসটা মনে করো এরকম এরকম একটা স্ফিয়ার, ওকে আমি কি করলাম জোর করে এরকম দুটো পাতলা স্লাইডের মধ্য দিয়ে পাস করবো, যার থিকনেসটা খুব কম, ছোট্ট থিকনেস। মনে করো এরকম একটা থিকনেস, এই যে এইটুকু একটা থিকনেস, এই থিকনেসের মধ্য দিয়ে আমি জোর করে ওই লাইটটাকে পাস করব। কি ঘটনা ঘটবে বলতো লাইট? তোমরা কি বলতে পারো? এরকম একটা পাতলা এই স্লিট, এর মধ্য দিয়ে ওই লাইটটাকে পাস করাবো, বলতো কি হবে? না স্পেকট্রাম, কম্প্রেস। অনিমেষ বলছে কম্প্রেস, মানে আমি যদি পাতলা স্লিটের মধ্য দিয়ে এই লাইটটাকে পাস করাই, তাহলে ওর এই যে গোল যে বল ভাবটা, এই গোল বল ভাবটা এরকম ভাবে চাপা হতে 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 একটা প্লেটের মতো হয়ে যাবে। কথা বুঝতে পারছো? যেটা গোল ছিল সেটাকে তুমি যদি এরকম পাতলা জায়গার মধ্যে দিয়ে জোর করে পাস করাও, তাহলে ওর কি হবে, ওর গোল ভাবটা থাকবে না, ওটা হয়ে যাবে একটা প্লেট। মানে ওটা কেমন হয়ে যাবে? ওটা হয়ে যাবে এই যে এরকম একটা প্লেট। মনে করো এটা একটা ফুটবল ছিল, এরকম গোল একটা ফুটবল ছিল, এটাকে তুমি দুদিক দিয়ে দিয়েছো চেপে, চাপলে কি হবে, এটা হয়ে যাবে এরকম একটা প্লেট। এবং সেই প্লেটটা এই যে ভার্টিক্যাল ভাইব্রেশন যেটা ছিল এরকম একটা ভাইব্রেট করতো, এই ভাইব্রেশন গুলো নেই, এটাকে আমরা চেপে দিয়েছি। শুধু কোন ভাইব্রেশনটা আছে? এই ভাইব্রেশনটা আছে। কথাটা বুঝতে পারলে কি বলছি? এই জায়গাটা বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে মানে এত ডাইরেকশনে না বেরিয়ে অনলি ওয়ান ডাইরেকশনে বেরোবে, গুড অবজারভেশন। এটি বোঝাতে চাইছিলাম। কি বোঝাতে চাইছিলাম? যে আমি যদি একটা বল নিতাম, ফুটবল,
সেই ফুটবলে এই ভিতরের পার্টিকেলটা চারদিকে লাফাতে পারে। এই ফুটবলটাকে যদি এরকম চেপে একটা পাতলা এই ডিশ বানাই, ডিশ বানালে ও কিন্তু আর এরকম ভাবে লাফাতে পারছে না, সেই পার্টিকেল এরকম লাফাতে পারছে না, শুধু কিরকম লাফাতে পারছে, এই যে এরকম লাফাতে পারছে, ইউনিডিরেকশনাল লাফাতে পারছে। তার মানে আমি তাকাও এবার, তাহলে আমি নিকেল প্রিজম থেকে লাইটটাকে বের করে নেওয়ার পরে দেখবো যে এরকম অল ডিরেকশন ভাইব্রেশন নেই, ওর ভাইব্রেশন একটা রয়েছে, সির্ফ একটা ভাইব্রেশন থাকে। যেমনটা আমি এটাতে বললাম, এটা যদি আমরা এরকম ভাবে পার্টিকুলার রাখি এই ভাইব্রেশন থাকবে, যদি এরকম ভাবে থাকি এই ভাইব্রেশন থাকবে, কিন্তু অল ডিরেকশন ভাইব্রেশন থাকবে না। এই লাইটটাকে বলে, এটা একটা স্পেশাল কোয়ালিটি লাইট, এটাকে বলে প্লেন পোলারাইজড লাইট। নামটা লিখে নাও, বাংলায় বইতে লেখা আছে, কি লেখা আছে জানি না, এই বাংলা বইতে কি লেখা আছে নামটা, ইংরেজি নাম হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। বাংলায় কি লেখা আছে? কারণ হাতে কাছে বই থাকে, বলো তো বাংলায় কি লেখা আছে নামটা? আচ্ছা বই খুলবে, বই খুলে দেখবে বাংলায় কি লেখা আছে। তাহলে আমাকে কেউ বোঝাতে পারবে যে নর্মাল লাইট আর প্লেন পোলারাইজড লাইট এদের মধ্যে এক লাইনে পার্থক্য কি? এক লাইনে বলো। প্লেন পোলারাইজড লাইটের পর কি লিখেছেন? কিছু লিখিনি, প্লেন পোলারাইজড লাইট কথাটা নিচে লিখতে বলেছি, দেখো প্লেন পোলারাইজড লাইট। কেউ আমাকে এক কথায় বলে দাও ডিফারেন্স বিটুইন নর্মাল লাইট এন্ড প্লেন পোলারাইজড লাইট। রিপ্লাই করো। হ্যাঁ, নর্মাল লাইটে হচ্ছে পার্টিকেল ভাইব্রেশন মাল্টি ডিরেকশনাল, প্লেন পোলারাইজড লাইটে ইউনিডিরেকশনাল, একদিকেই পার্টিকেলের ভাইব্রেশন। ওকে, এবার আমরা কি করব, আমরা একটা এক্সপেরিমেন্ট করব। মনে করো এই হচ্ছে তোমার একটা অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক এটা একটা কম্পাউন্ড। আমরা যদি এই কম্পাউন্ডের মধ্যে এই লাইটটা পাস করি, মনে করো এই লাইটটা আমি এই কম্পাউন্ডের মধ্যে পাস করলাম, কোন লাইটটা? প্লেন পোলারাইজড লাইট, পিপিএল পাস করলাম। এই লাইটটা সাপোজ এই ছিল ওর ভাইব্রেশন। মনে করো তোমরা ওখানে বসে আছো, আমি লাইটটা পাস করছি, লাইটের ভাইব্রেশন এটা, লাইটটা এরকম ভাবে ভাইব্রেট করছে, একটা ডিরেকশন, কিন্তু অল ডিরেকশন ভাইব্রেশন করছে। এবার পাস করছি কম্পাউন্ডের মধ্যে, সাপোজ এটা আমার কম্পাউন্ড, কম্পাউন্ডকে ক্রস করে যাওয়ার পরে যদি দেখা যায় যে ওর ভাইব্রেশনটা যেমন দিকে ছিল ওই রকমই আছে, যেমন বিফোর কম্পাউন্ডে এরকম ভাইব্রেশন ছিল, কম্পাউন্ডটাকে পাস করার পরও ভাইব্রেশন এরকমই আছে, তখন আমরা বলবো এই কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কথাটা আমি আরেকবার বলছি, কম্পাউন্ডকে ক্রস করে যাওয়ার পরে যদি দেখো ওর ভাইব্রেশনের নো চেঞ্জ, তখন ওকে আমরা বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বাংলা বলে আলো নিষ্ক্রিয়। আর যদি দেখা যায় যে কম্পাউন্ডটা পাস করে যাওয়ার পরে ও চেঞ্জ হয়ে গেছে ডিরেকশন, আগে ছিল এরকম ডিরেকশন, কম্পাউন্ডটা পাস করার পরে আইদার ক্লকওয়াইজে ঘুরেছে বা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরেছে, মোদ্দা কথা ডিরেকশন যদি সেম না থাকে তবে ওই কম্পাউন্ডটাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমি তোমাদেরকে দুটো লাইন উচ্চারণ করলাম, কি কি? একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ। তোমরা বলো তো কখন অ্যাক্টিভ আর কখন ইনঅ্যাক্টিভ? রিপ্লাই করো, কখন কম্পাউন্ডটা অ্যাক্টিভ আর কখন ইনঅ্যাক্টিভ? চলো বলো। স্যার অ্যাক্টিভ যখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় কম্পাউন্ডটাকে পাস করার পরে, আর ইনঅ্যাক্টিভ হয় যখন কম্পাউন্ডের মানে লাইটের ডিরেকশনটা সেম থাকে। যখন ডিরেকশনটা সেম আছে তখন ওকে বলবো ইনঅ্যাক্টিভ, আলো নিষ্ক্রিয়। যখন দেখো ডিরেকশনটা চেঞ্জ করে গেল, রোটেট করে গেল আইদার ক্লক অর অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যাক্টিভ। এবার আমাদেরকে বুঝতে হবে কম্পাউন্ড। চলো আচ্ছা, এবার মনে করো তোমাকে আমি একটা কম্পাউন্ড দিলাম, সাপোজ এই কম্পাউন্ডে দিলাম কার্বন, তার সাথে ধরো একদিকে একটা মিথাইল আছে, হাইড্রোজেন আছে, C+H আছে, তার সাথে ধরো OH আছে, সাপোজ এরকম একটা কম্পাউন্ড আছে। কম্পাউন্ড দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে বলতো এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ না অ্যাক্টিভ না, তখন তোমরা কি করবে? তোমরা বলবে যে ল্যাবরেটরিতে যাও,
এই কম্পাউন্ডের মধ্যে সেই পিপিএল টাকে পাঠাবো, তাতে যদি চেঞ্জ হয় তবে অ্যাক্টিভ, আর না হলে ইনঅ্যাক্টিভ। এখন পরীক্ষার সময় তুমি অ্যান্সার কি করবে? পরীক্ষার সময় তুমি ল্যাবরেটরি পাবে। তো আমাদের কি করতে হবে, যে কম্পাউন্ড দেখে বুঝতে হবে যে ওরা অ্যাক্টিভ না অ্যাক্টিভ না। তার জন্য কতগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমাদেরকে এক এক করে শিখতে হবে। কি কন্ডিশন? যে কন্ডিশনগুলো থাকলে কম্পাউন্ডটা অ্যাক্টিভ হয়, আর যে কন্ডিশন থাকলে অ্যাক্টিভ হয় না, সেই কন্ডিশনগুলো আমরা করব এখন। তাহলে তোমরা হেডিং করো কন্ডিশন ফর অপটিক্যাল অ্যাক্টিভিটি। নাম্বার লেখো কন্ডিশন ফর অপটিক্যাল অ্যাক্টিভিটি। যে কি কি কন্ডিশন থাকলে কম্পাউন্ডটাকে আমরা বলবো অ্যাক্টিভ, আর কি কি থাকলে বলবো অ্যাক্টিভ। চলো এবার কন্ডিশনগুলো দেখি এক এক। আচ্ছা, কন্ডিশনে যাওয়ার আগে আমরা আরেকটা জায়গা দেখে নেব, সেটা কন্ডিশনের মধ্যেই পড়বে, কন্ডিশনের মধ্যেই হেডিং করব। সেটা হচ্ছে লেখো সিমেট্রি এলিমেন্টস। 1:30 বাজে আমাকে বলবে, হ্যাঁ আমাকে যেতে হবে, এখন কলেজে খুব চাপ। কি বলছি? সিমেট্রি এলিমেন্টস। কি কি সিমেট্রি এলিমেন্টস আছে? এর মধ্যে ফার্স্ট হেডিং করো, লেখো প্লেন অফ সিমেট্রি। হেডিং করো প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, কি জিনিস এটা লক্ষ্য করো, প্লেন অফ সিমেট্রি কি জিনিস? মনে করো আমি ওয়াটার মলিকিউলস কে লিখব, এই হচ্ছে আমার ওয়াটার মলিকিউলস। তোমরা লক্ষ্য করে দেখো, জলে এই অক্সিজেন বরাবর যদি আমি একটা প্লেন টানি, প্লেন মানে বোঝো, মানে কোনো একটা কিছু দিয়ে এই মলিকিউলটাকে সমান দুভাগে ভাগ করা যাচ্ছে কিনা। আমি দেখছি কি, আমি যদি এখানে একটা প্লেন দিই, এইদিকেও হাইড্রোজেন এইদিকেও হাইড্রোজেন, তার মানে মলিকিউলটাকে সমান দুভাগে ভাগ করা যাচ্ছে, তখন বলবো এই কম্পাউন্ডের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। কথা বুঝতে পারলাম কি বলছি? তোমরা বুঝলে আমি কি বললাম কথাটা? কি বলছি? যদি কোনো প্লেন দিয়ে একটা মলিকিউলকে সমান দুটো ভাগে ভাগ করা যায়, তখন বলা হবে এই মলিকিউলটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। আর যে প্লেনটা মলিকিউলটাকে দুভাগে ভাগ করলো, ওই প্লেনটাকে বলে সিগমা প্লেন। বুঝলে কোনটাকে আমরা সিগমা প্লেন বললাম? যে প্লেনটা মলিকিউলটাকে দুভাগে ভাগ করলো। আমি আরেকটা উদাহরণ দিই। ধরা যাক সি ডাবল বন্ডের সি, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন। তোমরা বলো তো, আমি যদি এর মাঝখানে একটা প্লেন টানি, তাহলে কম্পাউন্ডটাকে সমান দুভাগে ভাগ হয় না? সেটা বোঝার চেষ্টা করো, দেখি তো কি অ্যান্সার পাই। হবে, দেখলেই বুঝতে পারছো। এদিকে একটা প্লেন দিয়ে দাও, এই পাশটা যা এই পাশটাও তাই, এর মধ্যেও বলবো প্লেন অফ সিমেট্রি আছে, এবং এই প্লেনটাকে বলা হবে সিগমা প্লেন। ক্লিয়ার হয়েছে সবার প্লেন অফ সিমেট্রি ব্যাপারটা কি? এবার তোমরা আমাকে উত্তর দিও। ধরো জল, একদিকে হাইড্রোজেন একদিকে ক্লোরিন, এই কম্পাউন্ডটা হচ্ছে HOCl, হাইড্রোক্লোরাস অ্যাসিড। বলো এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? তো দেখেই বুঝতে পারছো এবার এর মধ্যে সিমেট্রি নেই, কারণ এই ডিগ্রি যদি প্লেন টানো, এই দুটো পার্ট সেম না, আলাদা। তাহলে এর মধ্যে বলবো প্লেন অফ সিমেট্রি। তো এরকম ভাবে তোমরা নিজেরা দেখবে। আচ্ছা বলো তো, একটা মানুষ এর প্লেন অফ সিমেট্রি আছে না নেই? দেখে কি উত্তর পাই তোমাদের? হ্যাঁ হ্যাঁ, হরাইজন্টালি হবে, কোনো অসুবিধা নেই। তুমি একটা মানুষকে দেখবে, তার যদি একেবারে মাঝখান থেকে সমান দুটো ভাগে ভাগ করো, দেখবে দুটো পার্ট সেম, এদিকে ডান হাত বা হাত এদিকে ভাগ করো সেম থাকে। মানুষ হলো স্যার ইন্টারনাল সেম না স্যার, হার্ট থাকে একদিকে আর অন্যদিকে তো থাকে না। ভিতরে অনেক স্ট্রাকচার আছে যেগুলো দুদিকে সেম আসে না। আমি জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য, ঠিক আছে? আমি আর অবশ্যই ভেতরটা ডিসকাস করিনি, ভেতরে কোন দিক দিয়ে কি আছে। আচ্ছা, এটা গেল একটা সিমেট্রি। নেক্সট সিমেট্রি লেখো, সেন্টার অফ সিমেট্রি দেখো। হ্যাঁ, তন্ময় লিখেছে বাংলায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। বাংলা দেখো, দেখে নেবে বাংলা কি লেখা আছে। নেক্সট দেখো সেন্টার অফ সিমেট্রি। আচ্ছা, সেন্টার অফ সিমেট্রি কি জিনিস দেখো। আমি একটা কম্পাউন্ড ড্র করি। এই সাপোজ একটা কম্পাউন্ড সাইক্লোবিউটেন আঁকলাম।
তার সাথে প্রত্যেকের সাথে দুটো করে বন্ড দাও, COOH, H H COOH, NH2 CH3, NH2 CH3। চলো কম্পাউন্ডটা আঁকা হলে ডান হবে, বুঝছে? বুঝে ডান হবে। এবার দেখো স্যার ওদিকেরটা বুঝছি না। NH2 CH3, NH2 CH3, COOH, COOH, HH। এবার তোমরা কি করবে, যে গ্রুপগুলো সেম গ্রুপগুলোকে একটা লাইন দিয়ে জয়েন করো, এরকম COOH, COOH সেম, এদেরকে আমরা একটা লাইন দিয়ে জয়েন করলাম। হাইড্রোজেন লাইন দিয়ে জয়েন করো, CH3 দিলাম লাইন দিয়ে জয়েন করে, NH2 লাইন দিয়ে জয়েন করো। তোমরা লক্ষ্য করো সেম গ্রুপগুলোকে যখন লাইন দিয়ে জয়েন করলাম, সবগুলো লাইন একটা পয়েন্টে মিট করেছে, কম্পাউন্ডার মাঝখানে সেই পয়েন্ট, দেখো এই যে একটা পয়েন্টে মিট করেছে। যদি আমরা এরকম পাই যে সেম গ্রুপগুলোকে লাইন দিয়ে জয়েন করলাম, তারা সবাই একটা পয়েন্টে মিট করলো, সেই সেন্টারটাকে বলা হয় আই সেন্টার, এবং বলা হবে এই কম্পাউন্ডের মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে, আর ওই সেন্টারটার নাম দেওয়া হয়েছে আই সেন্টার। তাহলে সেন্টার অফ সিমেট্রি কি বুঝতে পারলে? সেম গ্রুপগুলোকে জয়েন করতে শুরু করলাম, যদি তারা একটা পয়েন্টে মিট করে যায় তবে বলবো কম্পাউন্ডের মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে। আর স্যার যদি আমরা আমাদের আঁকাটা বাঁকা হয়ে যায়, হ্যাঁ, আমাদের যে লাইন আউট করা যদি বাঁকা হয়ে যায়, আগে যে বাঁকা হলে হবে। এখন দেখো মনে করো আমি যদি এটাকে অনেক লম্বা আঁকতাম, এটা যদি ছোট আঁকতাম তাহলে কিছু করতো না, ওটা তো আলাদা কথা। বলগুলো তার একটা লম্বা একটা ছোট হবে না, যেমন কার্বন সি বল, এখানকার কার্বন সি বল সেম লেন্থ, তো আঁকা একটু গন্ডগোল হলো, কনসেপ্টটা বোঝা যায়। এটাকে আমরা বলছি সেন্টার অফ সিমেট্রি। আচ্ছা, আমি আরেকটা সিমেট্রি বলছি, নেক্সট লাইন করব। অ্যাক্সিস অফ সিমেট্রি, দেখো অ্যাক্সিস অফ সিমেট্রি কটা বাজে একটু বলো। 8:25। আর অ্যাক্সিস অফ সিমেট্রি শুরু করে লাভ নেই, স্টপ করি, আর লাভ নেই, এটা শুরু করে সময় লাগে। স্যার বললাম যে ওই আই পয়েন্টার থেকে সবগুলো দূরত্ব সমান, কোত্থেকে? ওই যে মাঝখানের পয়েন্টটা যেখানে ছেদ করলো। এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ, প্রথম করে নাও হতে পারে, এখানে যেমন সমানই আছে। আচ্ছা আচ্ছা।